আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, যারা 20 to 50% স্কিলটা ডেভেলপ করছেন, মার্কেট প্লেসে যাবেন অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে, অথবা মার্কেট প্লেসে আপনারা নতুন আছেন কিন্তু মার্কেট প্লেস থেকে অর্ডার পাচ্ছেন না। তাদের জন্য আই হোপ এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এই ক্লাসে আমি কমপ্লিটলি বোঝানোর ট্রাই করব যারা নতুন মার্কেট প্লেসে যায় তারা কেন অর্ডার পায় না, এবং ফার্স্ট অর্ডার পেতে আমাদের কিভাবে মার্কেট প্লেসে যাওয়া উচিত, ক্লায়েন্ট সাইকোলজি থেকে শুরু করে মার্কেট প্লেস কার উপর ডিপেন্ড করে আপনার গিগটাকে র্যাঙ্ক করে, টোটালি আজকের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। আর উপস্থিত 300 স্টুডেন্ট সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা ক্লাসের শুরুতে উপস্থিত আছেন। তো আজকের এই ক্লাসে প্রথমত আমি এটা বলবো যে ফাইবারে দেখেন প্রতিটা স্কিলের জন্য আমরা যদি এটা লক্ষ্য করি, প্রত্যেকটা স্কিলের জন্য ফাইবার মার্কেট প্লেসে হাজার হাজার লাখ লাখ সেলার আছে। তো আমরা সবাই জানি ফাইবার মার্কেট প্লেসে দুই ধরনের পার্সন থাকে, একজন হচ্ছে বায়ার, একজন হচ্ছে সেলার, অর্থাৎ একজন কেনে আর একজন বিক্রি করে, তাই না? তা আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা সবসময় সেলার, বায়াররা কি করে আমাদের থেকে সার্ভিস কেনে। তো আমরা এই জায়গা থেকে যদি একটু লক্ষ্য করি যে একই স্কিল একজন সার্ভিস দিচ্ছে, একই কাজ একই স্কিল একজন সার্ভিস দিচ্ছে $5, আবার একই স্কিল একই সার্ভিস দিচ্ছে কেউ $500, এরকম হয় না? অবশ্যই হয়। দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি যে গত ক্লাসে আমরা গুগল বিজনেস প্রোফাইলটা দেখছিলাম, গুগল বিজনেস প্রোফাইলে কেউ সার্ভিস দিচ্ছে অনলি $20 to 50, আবার কেউ সার্ভিস দিচ্ছে একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে $250 to 500। তো এখানে পার্থক্যটা কেন? আসলে এই জায়গাতে নতুন ফ্রিল্যান্সারদের জন্য আসলে কিভাবে করা উচিত, একজন নতুন ফ্রিল্যান্সার হুট করে মার্কেট প্লেসে গিয়ে আমরা চাইলেও আমাদের রেটটা বাড়াইতে পারি না, তাই না? আর এই জায়গায় ফাইবার আসলে স্কিলের মার্কেট না। আমরা যদি সবসময় চিন্তা করি স্কিলটাই ইম্পর্টেন্ট, ফাইবার হচ্ছে ট্রাস্টের মার্কেট, অর্থাৎ বিশ্বস্ততার মার্কেট। মানুষ স্কিল কেনে না, মানুষ প্রবলেম সলভ করার জন্য কেনে, সলিউশন কেনে। তো আমাদের এইটাই জানা দরকার প্রথমে, যে যখন আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে ডেভেলপ করবেন, নিজেকে প্রতিষ্ঠা করবেন, তখন আপনাকে এইটা চিন্তা হবে, করতে হবে যে আমি কাদের জন্য কাজ করি, তাই না? যে আমার স্কিলগুলা কি কি, এই স্কিলগুলা নিয়ে যখন আমি মার্কেট প্লেসে যাব, আমি তাদের প্রবলেমগুলো সলভ করার মতো আমার অ্যাবিলিটি আছে কিনা। প্রতিটা ক্লায়েন্ট চায় আপনি যেন তার প্রবলেমের সলিউশনটা করতে পারেন। এই সলিউশনটা যখন আপনি করতে পারবেন, তাহলে যে কোনো ক্লায়েন্ট কি করতে হবে, যে কোনো ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড থাকবে, ক্লায়েন্টের পজিটিভ রিভিউ আসবে। তো আসলে ফাইবারের অ্যাকচুয়ালি যে ওয়ার্কস কিভাবে কাজ করে, অনেকে আমরা চিন্তা করি যে একটা আমরা কোর্স করলাম, ওকে কোর্সে দেখানো হলো যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, ফাইন। ফাইবার অ্যাকাউন্টের পর তাকে দেখানো হচ্ছে কিভাবে একটা গিগ তৈরি করতে হয়, যেখানে আপনারা টাইটেল দেবেন, এখানে আপনারা ট্যাক্স দেবেন, এই জায়গায় আপনারা ডেসক্রিপশন দেবেন। এভাবে কি করবেন, আপনি সুন্দর করে গিগটা পাবলিশ করবেন, তারপর আপনাকে মেন্টর বলে দিল যে আপনি কি করবেন, এরপর হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন। কিভাবে অ্যাক্টিভ থাকবেন? যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার গিগটা কি বাড়বে, ইমপ্রেশন বাড়বে, তত বেশি অর্ডার আসবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা অনেকে মার্কেট প্লেসে যাই, কিন্তু সত্যিকারের অর্থে ফাইবার অ্যালগোরিদম যেটা প্রথম দেখে সেটা হচ্ছে আপনার গিগের, এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার প্রথম অর্ডার পাওয়া বা ফাইবারের সাকসেসটা আপনার একটা সার্চ অ্যালগোরিদমের মাধ্যমেই হয়। সো যেহেতু ফাইবারের সার্চ ইঞ্জিনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়, সো এই সার্চ ইঞ্জিনটাকে আমাদের অপটিমাইজেশন করলে আপনার গিগটা র্যাঙ্ক হবে, তখন আপনার ক্লায়েন্টের সামনে যাবে। প্রথমে আমরা যদি জানি সিটিআর কেমন, একটা গিগের সিটিআরটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই সিটিআরটা কি? এই সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রো রেটটা। অর্থাৎ আপনার গিগটা যখন কোনো ক্লায়েন্টের সামনে যাবে, অর্থাৎ আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, মনে করেন ফাইবার মার্কেট প্লেসে আমরা গেলাম, ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার পর কোনো একটা কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি অথবা সার্ভিস লিখে সার্চ করি যে আমার এইটা প্রয়োজন, ওকে আমি এই সার্ভিসটা আমি খুঁজতেছি, যখন আমরা এইটা লিখে সার্চ করি আপনি দেখবেন যে অনেক ধরনের গিগ আপনার সামনে আসবে। আমরা যদি এই জায়গা থেকে দেখি, ওকে ফাইন, আমরা fiverr.com-এ গেলাম, fiverr.com-এ যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করলে, যে আমি অন পেজ এসইও লিখে সার্চ করতেছি একজন বায়ার হিসাবে, একজন বায়ার হিসাবে অন পেজ এসইও সার্চ করতেছি। দেখেন যখন আমি সার্চ করতেছি, আমি আগেও বলেছিলাম
যে প্রোফাইল হচ্ছে আপনার প্রোফাইলের আন্ডারে একজন নতুন ফ্রিল্যান্সার 4টা গিগ দিতে পারবে। বলছিলাম তো যে 4টা গিগ দিতে পারবে। গিগটা হচ্ছে কি, অর্থাৎ একটা প্রোফাইল আছে আপনার, একটা ব্যক্তির নামে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলের আন্ডারে আপনি কি করতে পারবেন, আপনি 4টা সার্ভিস অ্যাড করতে পারবেন। এরকম আপনি 4টা এজ এ নিউ বিগিনার হিসাবে সার্ভিস অ্যাড করতে পারবেন। তবে এটা আমরা 2022 সালের আগে আমরা নিউ সেলার হিসাবে আমরা 60টা গিগ অ্যাড করতে পারতাম, বাট এখন আপনি 4টা গিগ অ্যাড করতে পারবেন নতুন সেলার হিসাবে। তো এখন যদি আমরা এখান থেকে দেখি, এই যে আমরা গিগগুলা দেই, এই গিগগুলা অনেক সময় আমরা ভুলবশত ভাবে বিভিন্নভাবে আমরা এটাকে অপটিমাইজেশন করি। দেখেন আমি যখন এখানে অন পেজ এসইও লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমার সামনে যতগুলো গিগ আসতেছে এগুলো এক একটা গিগ, এগুলো এক একটা কি গিগ বা এক একটা সার্ভিস। এই জায়গাতে এই যে গিগগুলো আসতেছে, আমি যখন এই জায়গাতে ক্লিক করব না, যে গিগগুলো আমার সামনে আসতেছে বাট আমি ক্লিক করতেছি না, এই যে ক্লিক করতেছি না বাট আমি দেখতেছি, এইটার কারণে এই গিগগুলোর কি বাড়তেছে, এইটার কারণে এই গিগগুলোর ইমপ্রেশন বাড়তেছে। মনে থাকবে, এটার কারণে এই গিগগুলোর ইমপ্রেশন বাড়তেছে। বাট যখন কোনো একটা গিগে আপনি ক্লিক করতেছেন, এই যে আমাদের দেখেন প্রত্যেকটা গিগে যখন আমরা প্রথম ফোকাস রাখি, প্রথমে আমাদের সামনে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ইমেজ, দ্বিতীয়ত যেটা পড়ে এটা হচ্ছে তার টাইটেলটা আমাদের চোখে পড়ে, তাই না? এই যে টাইটেল এবং ইমেজটা দেখে একজন বায়ার হিসাবে যখন আপনি ক্লিক করতেছেন, তখন কি বাড়তেছে, তার হচ্ছে ক্লিক থ্রো রেটটা বাড়তেছে। এটা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রো রেটটা। যখন আপনি কোনো গিগে ক্লিক করবেন, অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনার ওই সার্ভিসটা লিখে সার্চ করবে, সার্চ করার পর আপনার গিগটা যদি তার সামনে না আসে, তাহলে আপনার গিগটা কখনো ইমপ্রেশন পাবে না। আর ইমপ্রেশন যদি না পায়, তাহলে কোনোদিনও আপনার গিগটা ক্লিকও আসবে না, র্যাঙ্কও হবে না। সো এমন আমরা গিগ তৈরি করি যে আপনার গিগে ইমপ্রেশন আসতেছে না, আপনার গিগে ক্লিক আসতেছে না, সো আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বছরের পর বছর, মাসের পর মাস তারা গিগগুলো দিয়ে বসে থাকে, থাকে না? গিগগুলো দিয়ে বসে থাকে কিন্তু অর্ডার পায় না। কেন অর্ডার পায় না? মূল কারণটা হচ্ছে তার গিগগুলা ক্লায়েন্টের সামনেই যায় না। আর যদি তার ক্লায়েন্টের সামনে যদি তার গিগগুলা না যায়, তাহলে কিভাবে তার গিগের ইমপ্রেশন বাড়বে, কিভাবে তার গিগের ক্লিক থ্রো রেটটা বাড়বে? তো সিটিআরটা ফাইবার অ্যালগোরিদমের, সার্চ অ্যালগোরিদমের অনেক বড় একটা ফ্যাক্টর, আপনার গিগটা ক্লায়েন্টের সামনে যাবে কিনা বা ক্লায়েন্ট ওটাকে ক্লিক করবে কিনা। সিটিআরটা কিভাবে বাড়াবেন, এটা মূলত দুইটার উপর, দুইটা বিষয়ের উপর বেশি ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে থাম্বনেল। এই দুইটা যখন ভালো হয়, এই দুইটা যখন অ্যাট্রাকটিভ হয়, তখন গিগগুলা আপনার ক্লায়েন্টের সামনে যায়, তাই না? তো এটা একটা। এবং এটার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কনভারসেশন রেট। কেমন? কনভারসেশন রেট। যখন কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতেছে, আপনার এই মেসেজের রেসপন্স টাইমটা কেমন, বা আপনি এটার জন্য আপনি কনভারসেশনটা বা রেসপন্স রেটটা কেমন, যে আপনি কত দ্রুত অ্যান্সার করতেছেন। আপনি যদি দ্রুত অ্যান্সার করতে পারেন, যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনি একদিন পর রিপ্লাই করলেন, ফাইবার অ্যালগোরিদম তখন বুঝে যায় আপনি একজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার না। ফাইবার সবসময় কাজ করে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের উপর। সো ফাইবার সবসময় চাই আপনি যখন কোনো একটা গিগ দেবেন, কোনো ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে, এই রেসপন্স রেটটা যেন ভালো থাকে, যে আপনি দ্রুত রেসপন্স করেন। কেমন? এইটাও কিন্তু ফাইবার সার্চ অ্যালগোরিদমের সাথে সংযুক্ত। আপনি যদি এগুলো প্রপারলি যদি কন্টিনিউ মেনটেন করতে পারেন, তাহলে আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন, বা এই জায়গা থেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তারপর দেখেন এখানে, আপনি যদি দেখেন রিপিট বায়ার, কেমন? রিপিট বায়ার, এই রিপিট বায়ারটা কি? একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ নিল, কাজ নেওয়ার পর সে যদি স্যাটিসফাইড থাকে, টোটালি ফুলি যদি স্যাটিসফাইড থাকে আপনার উপর, ওই ক্লায়েন্টটা আবার আপনার কাছে আসবে। যখন আসবে, এইটাকে বলা হয় রিপিট বায়ার। বোঝা গেছে? এই রিপিট বায়ার যত বেশি আসে, এই সার্চ অ্যালগোরিদমটা আপনার গিগটা আরো বেশি ট্রাস্টফুল মনে করে, যে একজন বায়ার কি করছে, সার্ভিসটা নেওয়ার পর সে আবার আসছে, তার মানে এই গিগটা অবশ্যই ট্রাস্টফুল। আমি প্রথমে একটা কথা বলছি আপনাদের, কি বলছিলাম মনে আছে? যে ক্লায়েন্ট কখনো স্কিল কেনে না, এটা মূলত মানুষ প্রবলেম সলভ করার জন্য সলিউশন কেনে, তাই না? তো এখানে যদি আপনি প্রবলেমটা সলভ করতে পারেন, ক্লায়েন্ট কি করবে, আবার রিপিট আসবে। রিপিট আসলে সার্চ ইঞ্জিন আপনার গিগগুলোকে কি করবে ডে বাই ডে
এটাকে র্যাঙ্ক করবে। তারপর দেখেন আর একটা বড় একটা প্রবলেম, এটা এটাও কিন্তু আপনার হচ্ছে আপনার গিগের উপর ইম্প্যাক্ট প্রভাব ফেলে। ক্যান্সেলেশন, অর্থাৎ আপনি কোনো একটা অর্ডার নিছেন, এরকম আমাদের মধ্যে সব থেকে বেশি হয় যাদের মধ্যে স্কিল নাই, প্রপারলি স্কিল না নিয়ে মার্কেট প্লেসে গেছেন, যে ওকে আমি ফাইন 2-4টা ক্লাস দেখছেন, দেখার পর আমি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করছি, মার্কেট প্লেসে গিয়ে আমি একটা গিগ তৈরি করছি যে আমি এই জায়গায় থেকে সার্ভিস দেব, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, ফ্রিল্যান্সার.কমে হোক, এটা প্রতিটা জায়গায়। যখন আপনি গিগটা দিলেন, গিগটা দেওয়ার পর ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করতেছে, ক্লায়েন্ট বলতেছে যে ওকে আমি তোমার এই কাজটা নেব, যে তুমি লোকাল এসিওর জন্য বা শপিফাই এসিওর জন্য আমি তোমাকে $600 দেবো। আপনি তো অনেক খুশি, বাপরে বাহ, $600, তো আমার এই জায়গা থেকে বাংলায় টাকা কনভার্ট করলে তো অনেক আসে, $600। তা আমি কি করলাম, ক্লায়েন্টের কাজটা আমি না বুঝে ক্লায়েন্টকে বললাম ওকে আমি তোমার কাজটা আমি পারফেক্টলি করে দেব। যখন আপনি এইটা চিন্তা করলেন, ক্লায়েন্ট বললো যে ওকে ফাইন, তাহলে তুমি আমাকে কি করো, তুমি আমাকে আহ, আচ্ছা আমি তোমাকে অর্ডারটা প্লেস করতেছি, তাই না, বা তুমি আমাকে কাস্টম অফারটা সেন্ড করো, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো যখন আপনি এরকম অর্ডার নেন, বাট আপনি কাজটা করতে গিয়ে আপনি দেখতেছেন না আপনাকে দ্বারা পসিবল না, এই স্কিলটাই আপনার মধ্যে ওই রকম নাই যে আপনি তার কাজটা ভালোভাবে করে দেবেন বা দিতে পারতেছেন, তখন বাধ্য হয়ে কি করতে হয়, অর্ডারটাকে আমার ক্যান্সেল করতে হয়। এই যে অর্ডারটা ক্যান্সেলটা করা, এইটাও কিন্তু ফাইবার অ্যালগোরিদমের আপনার একটা উইকনেস প্রকাশ পায়, যে আপনি কাজটা না বুঝে নিচ্ছেন, কিন্তু না বুঝে নিয়ে আপনি কাজটা ক্যান্সেল করলেন, আপনি পারলেন না। তার মানে কি, এটা ফাইবার সার্চ ইঞ্জিন কিন্তু এইটাও এই অ্যালগোরিদম গুলা ডিটেক্ট করে যে আপনি কাজটা নিছেন কিন্তু করতে পারেন নাই, তাইলে কি আপনার গিগটা অন্য কারোর সামনে ফাইবার অ্যালগোরিদম পৌঁছে দেবে? না, পৌঁছে দেবে না। এই জন্য এটা অর্ডার ক্যান্সেলেশনটার দিকে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি কোয়ালিটি কেমন, অর্থাৎ আপনি একটা কাজ ক্লায়েন্টের থেকে নিচ্ছেন, নেওয়ার পর কি করতেছে, আপনি কাজটা কমপ্লিটলি কি করতেছেন, যে ওকে ফাইন, আমি তোমাকে একটা ডেট আছে, এই ডেটের মধ্যে হচ্ছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বা এই টাইমের মধ্যে আমি দিয়ে দেবো, 2 দিন বা 3 দিন বা 7 দিন বা 3 মাস, যতদিন টাইম নিচ্ছেন আপনি, যখন অর্ডারটা প্লেস করবে ওই সময়টা নিচ্ছেন, বাট আপনার সময়টা ওভার হয়ে যাচ্ছে, তার মানে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো করতে পারতেছেন না। বাট ফাইবার ওইটা বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার টাইমটা শেষ, ওভার, আপনি এটাকে ডেলিভারি করুন। এই যে আপনি সঠিক টাইমে যদি ডেলিভারি না করতে পারেন, এইটাও আপনার ফাইবার গিগের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সো সবকিছুর মূলে কি, দেখেন, সবকিছুর মূলে হচ্ছে বায়ার স্যাটিসফ্যাকশন, মানে ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড থাকে এবং এই জায়গা থেকে রেসপন্স রেট যদি ভালো থাকে, সিটিআর যদি ভালো থাকে, কনভারসেশন রেটটা বা রিপিট ভায়ার, অর্ডার ক্যান্সেলেশন যদি না থাকে, ডেলিভারি কোয়ালিটি যদি না থাকে, আপনার গিগটা অটোমেটিকলি র্যাঙ্ক হবে, প্লাস দেখবেন যে মান্থলি 10 থেকে 25টা অর্ডার পর্যন্ত আপনার এমনিতেই আসবে। এখন অনেকের মধ্যে মনের মধ্যে কোশ্চেন, যে আমরা এই যে ফাইবারে যখন আমরা যাই, প্রথম যখন যাই, ফাইবার বলেন আপওয়ার্কে বলেন, আমি আপওয়ার্ক নিয়ে আমি আলাদাভাবে স্পেশালি আপনাদের ক্লাস নেব, বাট অনেকে এটা চিন্তা করেন, আচ্ছা আমি বুঝলাম যে এগুলো হচ্ছে পরের সাবজেক্ট, যে ওকে ফাইন, যে আমি কাজ ভালো করতে পারি কিনা খারাপ করতে পারি এটা তো হচ্ছে পরের সাবজেক্ট। তার মানে আমার প্রথম সাবজেক্টটা আসে যে আমি ফাইবারে প্রথমত আমি গিগগুলা থেকে আমি কিভাবে অর্ডার পাবো, তাই না? ফার্স্ট অর্ডার, মানে প্রথম 1-2টা অর্ডার আমাদের জন্য একটু ডিফিকাল্ট, যে আমি কিভাবে অর্ডার পাবো। যদি আমরা ফার্স্ট 2-3টা অর্ডার পাই এবং ভালো কাজ করতে পারি, সেক্ষেত্রে তো আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো, তার আগে তো আমি যেতে পারবো না। তো এইটা, যে ফাইবারের পুরো ইকোসিস্টেমটা হচ্ছে এরকম, যে আপনার কেউ যখন কোনো বায়ার যখন কোনো একটা সার্ভিস লিখে সার্চ করতেছে, প্রথমে কি দেখায়, আপনার গিগ দেখাবে। তো গিগ যদি দেখায়, ওই গিগের মধ্যে আমরা কি কি করলে ফাইবার আমাদেরকে র্যাঙ্ক করবে, বা ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, আমাদের গিগে ক্লিক করবে, এবং আমার ওই জায়গা থেকে ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেশন করতে পারবো। তো ক্লায়েন্টের সামনে যে থাম্বনেলটা আসবে প্রথম, কিন্তু যে ইমেজটা কেমন, থাম্বনেল যেটাকে আমরা বলি ইমেজ, এই ইমেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমি এই জায়গায় অন পেজ এসইও লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সামনে যতগুলো গিগ আসতেছে, আমরা গিগের ইমেজ দিতে পারি এবং ভিডিও দিতে পারি। আপনি যদি ইমেজ দেন ভালো এসইও সেক্টরের জন্য, বাট আপনি যদি ভিডিও দিতে পারেন এটা আরো গ্রেট।
সো আমি ম্যাক্সিমাম গিগে দেখবেন যে ইমেজটাই বেশি ব্যবহার করা আছে। তো এই ইমেজগুলা যখন আমরা ফাইবার গিগের আমরা কয়টা গিগ দিতে পারি, 4টা গিগ দিতে পারি, 4টা ইমেজ ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট এইটা সার্ভিসগুলো আলাদা আলাদা হবে। তো আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, স্পেসিফিক একটা সেক্টরে আপনি অবশ্যই যাবেন। এটা আমি রিপিটলি আবার বলতেছি, যখন আপনি মার্কেট প্লেসে যাবেন আপনি সবসময় মাথায় রাখবেন যে একটা সার্ভিস নিয়ে যাবেন। অর্থাৎ আমি একটা সার্ভিস বলতে একটা সার্ভিস তো আর 4টা গিগ হবে না। মনে করেন যে আপনি জানেন যে ভিডিও এডিটিং জানেন, আপনি এসইও জানেন, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জানেন, আপনি হচ্ছে লিড জেনারেশন জানেন। সো আপনি এভাবে যেতে পারবেন না যে আমি একটা প্রোফাইলের আন্ডারে আমি 4টা গিগ দিলাম, একটা হচ্ছে এসইও নিয়ে, আর একটা হচ্ছে ইউটিউব এসইও নিয়ে, আর একটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে, আর একটা হচ্ছে লোকাল এসইও নিয়ে। এভাবে আপনি যেতে পারবেন না। বা অন্যান্য সেক্টর যেমন গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি যাচ্ছেন, আপনি চাইলে দিতে পারবেন গিগ, কিন্তু আপনার এটা করা উচিত না। আপনি সবসময় সিমিলার সিমিলার সার্ভিস নিয়ে যাবেন। যেমন আপনি জানেন এসইও কেমন, এসইওর মধ্যে একটা গিগ নিয়ে গেলেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গেলেন, আপনি আর একটা গিগ নিয়ে গেলেন ওইটা হচ্ছে অন পেজ এসইও নিয়ে গেলেন কেমন, আর একটা গিগ নিয়ে গেলেন যে টেকনিক্যাল এসইও নিয়ে গেলেন, আর একটা গিগ নিয়ে গেলেন যে অফ পেজ এসইও নিয়ে গেলেন। এখন যে ভুলটা আমরা সব থেকে বড় করি, সব থেকে বড় ভুল করি, যে আপনি ভিডিও এডিটিং জানেন, ওকে ফাইন, আপনি এসইওটা জানেন, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানেন, আপনি সরাসরি কি করতেছেন, আপনি এমন একটা টাইটেল চুজ করতেছেন যে ডিরেক্টলি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি মার্কেট প্লেসে যাচ্ছেন। আপনি এমন একটা টাইটেল চুজ করতেছেন যে আপনি এখান থেকে কি করতেছেন, যে আপনি অন পেজ এসইও নিয়ে ডিরেক্টলি মার্কেট প্লেসে যাচ্ছেন। আপনি এমন একটা টাইটেল চুজ করতেছেন যেটা নিয়ে আপনি টেকনিক্যাল এসইও নিয়ে মার্কেট প্লেসে যাচ্ছেন বা অফ পেজ এসইও নিয়ে। এভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার থিঙ্কিংটা যদি চেঞ্জ না হয়, তাহলে আপনার অর্ডার পাওয়ার কখনো পসিবিলিটি নাই বললে চলে। যখন আমি কিওয়ার্ড নিয়ে যাব বা অন পেজ এসইও নিয়ে যাব, তখন আমাকে অন্যদের থেকে ডিফারেন্ট হয়ে যেতে হবে। অন্যদের থেকে ডিফারেন্ট কি, আমি ডিরেক্টলি যদি অন পেজ এসইও নিয়ে যেতে চাই, তো অলরেডি আপনি দেখতেছেন যে অন পেজ এসইও নিয়ে যখন আমি সার্চ করছি, অলরেডি এটা 1900+ হচ্ছে ফ্রিল্যান্সার আছে, তাই না? বা হচ্ছে আমি যদি এখানে যাই, যে আমি মনে করেন যে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, যদি আমি এই জায়গা থেকে আমি লিখে সার্চ করি ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, তখন এখান থেকে সার্চ করার সাথে সাথে কি হবে, আপনি দেখবেন 71,000 মানে 71,000 গিগ অলরেডি আছে। এখন আপনি ডিরেক্ট অন পেজ এসইওটা নিয়ে কিন্তু মার্কেট প্লেসে যেতে পারতেছেন না। কেন যেতে পারতেছেন না? দেখেন এই জায়গা থেকে যখন 71,000 রেজাল্ট দেখাইতেছে, ক্লায়েন্ট কখনো এখান থেকে আপনার গিগটা যখন এই টপিকের উপর দেবেন, এটা মিনিমাম 20 নাম্বার পেজ বা 30 নাম্বার পেজ বা তারও উপরে থাকবে। তো ক্লায়েন্ট এখান থেকে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজে যেতে পারবে না, সর্বোচ্চ হয়তো 3 নাম্বার পেজ পর্যন্ত যেতে পারে। তা আমাদের এমন একটা এমন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্রতিটা গিগের জন্য, যে কিওয়ার্ডটা দিয়ে কি করবে, ক্লায়েন্টের সার্চ ভলিউমটা কম থাকুক, নো প্রবলেম। যেমন অন পেজ এসইওটা লিখে মনে করেন যে প্রতিদিন ক্লায়েন্ট সার্চ করে, 20,000 ক্লায়েন্ট সার্চ করে। এই জায়গা থেকে আপনি যদি অন পেজ এসইও নিয়ে ডিরেক্টলি যান, তা কেমন, এইটা নিয়ে যদি ডিরেক্টলি যান, আপনি একটা ক্লায়েন্টও সামনে পড়বে না, আপনার গিগটা একটা ক্লায়েন্টেরও সামনে পড়বে না। বাট আপনি এমন একটা কিছু নিয়ে যাচ্ছেন, যেমন আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে যখন আমি এই জায়গায় থেকে আমি সার্চ করতেছি যে ওকে ফাইন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমার এই জায়গায় থেকে প্রায় 2900 আছে। বাট আমি এমন একটা কিওয়ার্ড চুজ করব যেটা, সমস্যা নাই, যেমন এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি প্রতিদিন 15,000 ক্লায়েন্ট সার্চ করে, আমি তো এই জায়গা থেকে একজনের সামনে পড়তেছি না। আমি এমন একটা কিওয়ার্ড চুজ করব, ওইভাবে আমি কিওয়ার্ডটাকে রিসার্চ করব, যেন প্রতিদিন যদি 500 ক্লায়েন্টও সার্চ করে, আমি যেন ওই 500 ক্লায়েন্টের সামনে যেতে পারি। অল্প ক্লায়েন্ট সার্চ করুক, নো প্রবলেম, বাট আমি যেন তাদের সামনে যেতে পারি, যেন আমার গিগে ইমপ্রেশনটা বাড়ে, আমার ওই জায়গা থেকে গিগে ক্লিক আসে, সাথে সাথে 2-4টা আমার অর্ডার আসে। আমাদের ওইভাবে মার্কেট প্লেসে আমাদের প্রবেশ করতে হবে। বাট আমরা ওই অন পেজ এসিও টপিক নিয়ে যাব, কিওয়ার্ড রিসার্চ নিয়েই আমরা যাব, বাট আমাদের কিওয়ার্ডটা একটু ডিফারেন্ট হবে। আমাদের মেইন টপিকটা বাদ দিয়ে আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে যাব, যেন আমরা আমাদের ক্লায়েন্টের সামনে যেতে পারি, কেমন? তো একটা গিগে প্রথমত এই টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেমন? টাইটেলটা কোনটা? অর্থাৎ যখন আমি একটা গিগ লিখে এখানে সার্চ করলাম, যেমন অন পেজ কিওয়ার্ড রিসার্চ, তো আমি এখানে যদি এটাতে আমি ক্লিক করি, এটা হচ্ছে টাইটেল, একটা গিগের টাইটেল, যে আই উইল ডু
প্রফেশনাল এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইওর ওয়েবসাইট কম্পিটিটর অ্যানালাইসিস। এটা হচ্ছে কি একটা গিগের টাইটেল। এই টাইটেলটা নির্বাচন করতে আমরা ভুল করি। এখন আপনার ওই যে যারা আছেন শুধুমাত্র ক্লাস করলেন আর মেন্টর আপনাকে বলে দিল যে আপনি এরকমভাবে টাইটেল দিয়ে আপনি গিগের ডেসক্রিপশন দিয়ে ইমেজ তৈরি করে আপনি একটা গিগ পাবলিশ করেন, তাহলে এই জায়গা থেকে আপনি জীবনে অর্ডার পাবেন না। আমাকে এই টাইটেলের উপর অনেক সময় দিতে হবে। টাইটেল রিসার্চ নিয়ে আমি আপনাদেরকে আলাদাভাবে আমি ক্লাস নেব যে কিভাবে আপনারা টাইটেল রিসার্চ করলে ওই টাইটেলের জন্য আপনার গিগটা র্যাঙ্ক করবে। দেখেন, প্রথমত এই টাইটেল নির্বাচন করতে হবে। এই টাইটেল আমাদের এমন কিছু কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে যেন আমাদের গিগগুলো ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হয় এবং আমার ক্লায়েন্টের সামনে আমি যেতে পারি। নেক্সট যেটা, একটা গিগের কি কি থাকে, একটা টাইটেল থাকবে, তারপর দেখেন প্রতিটা গিগ কিন্তু আলাদা 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 গিগে আলাদা আলাদা সব কিছু থাকবে। টাইটেলের পর যেটা থাকে সেটা হচ্ছে গিগ ক্যাটাগরি। কেমন? এটা হচ্ছে গিগ ক্যাটাগরি, অর্থাৎ আপনার গিগের ক্যাটাগরিটা কোনটা। যদি এই ক্যাটাগরিটা মিস্টেক করেন তাহলে আপনি আপনার টার্গেটেড পটেনশিয়াল ক্লায়েন্টের সামনে কখনই পড়বেন না, কখনই যেতে পারবেন না। সো গিগ ক্যাটাগরিটা, আমার গিগ ক্যাটাগরিটা কোনটা, যেমন লোকালিস্টের মধ্যে নাকি ই কমার্সের মধ্যে নাকি কিওয়ার্ড রিসার্চের মধ্যে নাকি অন পেজেসের মধ্যে নাকি টেকনিক্যালিস্টের মধ্যে। এই যে ক্যাটাগরিটা ফিক্স করা, এইটা আপনাকে মাথায় রেখে একদম এক্সাক্ট আপনার কন্টেন্টের সাথে ম্যাচ রেখে, আপনার টাইটেলের সাথে ম্যাচ রেখে, আপনার থাম্বনেলের সাথে ম্যাচ রেখে আপনাকে কি করতে হবে, আপনার সঠিক গিগ ক্যাটাগরিটা চুজ করতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ট্যাগ রিসার্চ। কেমন? এই ট্যাগটা হচ্ছে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারি প্রত্যেকটা গিগের জন্য। এই কিওয়ার্ডগুলো আমাকে এমনভাবে রিসার্চ করতে হবে যে কিওয়ার্ডগুলো আমি ইমপ্লিমেন্ট করছি আমার টাইটেলের মধ্যে, যে কিওয়ার্ডটা আমার গিগ ক্যাটাগরির সাথে ম্যাচ করে, যে কিওয়ার্ডটা আমার এই সার্ভিসের জন্য যে ক্লায়েন্টগুলো সার্চ করে ওই ওই সার্চেবল কিওয়ার্ডগুলো দিতে পারি। এই এই যে আমরা 5টা ট্যাগ দেব, এই ট্যাগগুলো আমরা 4টা ওয়ার্ডের উপরে হওয়া যাবে না, অর্থাৎ 3টে ওয়ার্ডের উপরে হওয়া যাবে না। যদি 4টা ওয়ার্ড হয় তাহলে আপনি দিতে পারবেন না। আর একটা 20 ক্যারেক্টার্স, অর্থাৎ 20টা বর্ণের উপরে আপনি প্রতিটা কিওয়ার্ড উইথ উইথ স্পেস, মানে স্পেস সহ 20টা বর্ণের উপরে আপনি এই ট্যাগগুলো দিতে পারবেন না। কেমন? তো এখানে আমাদের ওই প্রতিটা টপিকের উপর 5টা ট্যাগ রিসার্চ করতে হবে। ওকে ফাইন, আপনি যখন ট্যাগ রিসার্চ করলেন তারপর আমাকে কি করতে হবে, আমার এই গিগটা তৈরি করতে আমার এই প্রাইসিংটা আমাকে পারফেক্টলি অপটিমাইজেশন করতে হবে। একটা গিগের 3টা প্রাইসিং ডেসক্রিপশন থাকে। কেমন? একটা হচ্ছে বেসিক, বেসিক বলতে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মধ্যম, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে অ্যাডভান্স। অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি আপনি 3 ভাগে ভাগ করবেন। যে তুমি যদি 100টা কিওয়ার্ড রিসার্চ করো, যেমন আমার বেসিক এখানে বলা আছে আমি $50 নিচ্ছি, আমি 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে 3টা টপ র্যাঙ্কিং কিওয়ার্ড আমি দিচ্ছি অ্যান্ড হাই রিসার্চ সার্চ ভলিউম এবং লো ডিফিকাল্ট কিওয়ার্ডগুলো দিচ্ছি, এটার জন্য আমি $50 নিচ্ছি। বাট স্ট্যান্ডার্ড এটা হচ্ছে মধ্যম, এটার জন্য সে $70 নিচ্ছে, 200টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। এটা 300টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, $100 নিচ্ছে। কেমন? তার মানে এখানে বেসিকটা হচ্ছে শুরুতে অল্প, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে মধ্যম এবং প্রিমিয়ামের সব থেকে বেশি। এবং এই প্রাইসিং ডেসক্রিপশনে ছোট্ট একটা ডেসক্রিপশন লেখা লাগে, অর্থাৎ আপনি এই প্রাইসের মধ্যে কি কি করবেন ক্লায়েন্ট যেন দেখে বুঝতে পারে, একদম ক্লিয়ার। এই ছোট্ট ডেসক্রিপশন আপনাকে ক্লিয়ারলি এই জায়গায় প্রকাশ করতে হবে যে আসলে ক্লায়েন্ট এই অল্প জায়গায় বা অল্প ডেসক্রিপশনের মধ্যে সে যেন কমপ্লিটলি বুঝতে পারে যে আপনি $50 মধ্যে আপনি কি কি করতে পারেন। আবার স্ট্যান্ডার্ডে যদি দেখেন যে $70 নিচ্ছে, ওকে, এই $70 মধ্যে ক্লায়েন্ট কি কি পাবে এই জায়গায় আমার ক্লিয়ার এই মেসেজটা ক্লায়েন্টকে দিতে হবে। প্রিমিয়াম, এটাও যদি দেখি এই জায়গায় আপনার ক্লিয়ারলি আপনি এখানে বলে দিবেন। অন্যান্য গিগে যদি আপনি দেখেন যে এক একটা গিগ যদি আপনি রিসার্চ করেন, ওকে ফাইন, সে যদি দেখেন আমরা এখান থেকে এসইও কিওয়ার্ড রিসার্চের কথা বলি, কিওয়ার্ড রিসার্চে সে বেসিকে কি করতেছে 150টা দিচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে 150টা দিচ্ছে, বাট এখানে রিলেটেড কিওয়ার্ড ফর কন্টেন্ট অ্যান্ড 5 কম্পিটিটর দিচ্ছে। এই জায়গায় সে মোটামুটি আরও কিছু অ্যাডভান্স করে দিচ্ছে। প্রিমিয়ামেও সে $20 দিচ্ছে। কেমন? তো এই জায়গা থেকে আপনারা যদি দেখেন যে প্রতিটা গিগের এই যে প্রাইসিং প্যানেলটা, এই প্রাইসিংটা আমাদের নিজেদেরকে রিসার্চ করতে হবে। অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা প্রথমে হাই লেভেলের প্রাইসিংটা নিতে পারবো না। আমরা মার্কেটটাকে রিসার্চ করে আবার একদম লো ভ্যালু, অর্থাৎ যেটি আপনি যদি সস্তা সার্ভিস দিতে চান, ক্লায়েন্ট এটাকে চিপ সার্ভিস মনে করে, সো একদম সস্তাও দেওয়ার দরকার নাই। কোয়ালিটি মেনটেন করে সামঞ্জস্যপূর্ণতা রেখে দেন হচ্ছে আমরা ওই সার্ভিসগুলো দেব। তো আমরা যেটা জানলাম এটা হচ্ছে প্রাইসিং। কেমন? একটা গিগের প্রাইসিংটাও কিন্তু অনেক বেশি
ইম্পর্টেন্ট, যখন একজন ক্লায়েন্ট যখন আপনার গিগটা ভিজিট করবে, আসলে ওই প্রাইসের মধ্যে গিগ ক্লায়েন্ট কি চায় কি পায়, এটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। ক্লায়েন্টের চাওয়াটা আপনাকে বুঝতে হবে, চাওয়াটা বুঝে আমাদের এই জায়গাতে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আসলে কোনো আসলে পসিবল না। দেখেন, তারপর যেটা, সেটা হচ্ছে এফএকিউ। এফএকিউ বলতে বোঝায় ফ্রিকুয়েন্সলি আস্কড কোশ্চেন। এই এফএকিউটা হচ্ছে এরকম যে একজন ক্লায়েন্টের মনের মধ্যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে। ক্লায়েন্ট, আমি মনে করেন যে অন পেজ এসিওর জন্য একটা গিগ দিলাম, আপনি মানে এটা এফএকিউ হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার, মানে আপনি নিজেই কোশ্চেন করতেছেন আবার ওইটার অ্যান্সার করে দিচ্ছেন। তার মানে কি, ওই জায়গাতে আপনি যদি দেখেন যে এফএকিউটা যখন আপনি অ্যাড করবেন একটা গিগের, ক্লায়েন্ট এসে আপনার ওই এফএকিউটা পড়ে আপনার বুঝতে পারবে, এটা বলা হয় এফএকিউ। যেমন এখানে বলা আছে উইল ইউ প্রোভাইড কম্পিটিটর কিওয়ার্ড। ক্লায়েন্ট কিন্তু আপনার মনের মধ্যে যে কোশ্চেন আছে যে তুমি কি কম্পিটিটর কিওয়ার্ডগুলোকে তুই প্রোভাইড করো, ওকে আমি অ্যান্সার করতেছি যে আই ক্যান প্রোভাইড কম্পিটিটর কিওয়ার্ডস বাট দ্যাট আর নট ইনক্লুডেড ইন দ্য গিগ, ইউ ক্যান আস্ক মি ইন দ্য ইনবক্স ফর ফার্দার ডিটেলস। কিন্তু এটা কি বলতেছে, এটা হচ্ছে গিগের সাথে সার্ভিসের সাথে ম্যাচ না, বাট তুমি যদি আমাকে বলো ইনবক্সে, তাহলে আমি কি করব, আমি তোমার জন্য এটা করে দিতে পারবো। এবং সে আর একটা কোশ্চেন এবং অ্যান্সার করছে, অনেকগুলো এফএকিউ দিছে, ক্যান ইউ প্রোভাইড কম্পিটিটরস ব্যাকলিং রিপোর্ট, ওকে ফাইন, ইয়েস আই ক্যান প্রোভাইড ইউ টু কম্পিটিটর ব্যাকলিং রিপোর্ট। এখানে বলা আছে উইল ইউ প্রোভাইড রিলেটেড কিওয়ার্ড, ওকে ইয়েস দ্যাট আর ইনক্লুডেড ইন দ্য গিগ, মানে রিলেটেড কিওয়ার্ডগুলো আমি দেবো। উইল ইউ আই প্রোভাইড ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, তারপর বোর্ড ম্যাচ কিওয়ার্ড, কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড অ্যান্ড ইন্টেন্ট অফ কিওয়ার্ড অফ বি ইনক্লুডেড, অর্থাৎ ইনক্লুডেড এখানে যদি ইন্টেন্ট ম্যাচ করে কি আপনি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে দেন কিনা, বা হোয়াট দ্য অ্যাকশন প্ল্যান উইল কন্টেন, তো আপনি অ্যাকশন প্ল্যানগুলো বলে দিচ্ছেন। অ্যান্ড হাউ ক্যান আই ইউজ এসইও কিওয়ার্ড ইউ উইল প্রোভাইড মি, তো আই উইল প্রোভাইড হেল্পিং material to use the SEO keyword provided by me, so if you are complete newable I will still help you a lot। তুমি যদি একদম নতুন থাকো সেক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারবো। এই যে এফএকিউ গুলা, একটা গিগটা যখন ক্লায়েন্ট ভিজিট করবে, আমি তো এখন বায়ার হিসেবে আছি, ভিজিট করবে, ভিজিট করার পর ক্লায়েন্ট যেন একদম ক্লিয়ারলি মেসেজ পায় যে আসলে সে এই জায়গা থেকে কি কি চায় এবং কি কি পাবে, আমরা এফএকিউ এর মাধ্যমে এটা তুলে ধরতে পারি। কেমন, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা গিগের এফএকিউ। এখন এটা আমাদের যেটা, এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। কেমন, অর্থাৎ একটা গিগ যখন আপনি তৈরি করতেছেন, ক্লায়েন্ট আসলে কি চায়, মানে ক্লায়েন্টের থেকে আপনার চাওয়াটা কি। আপনি যখন অন পেজ এসইও তৈরি আপনি করবেন, ওকে ফাইন, এখন ক্লায়েন্টের থেকে আপনি কি চান বলেন, অন পেজ এসইওর জন্য ক্লায়েন্টের থেকে কি চাইবেন। 206 জন ক্লাসে উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে অন পেজের ক্লাসটা করছেন, আপনারা ক্লায়েন্টের থেকে কি চাইবেন, ক্লায়েন্টের থেকে চাইবেন যে ওয়েবসাইটের একটা প্রজেক্টটা শুরু করার আগে, ওকে তুমি সেন্ড করো তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস। কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনি ওই জায়গায় কি করতেছেন, রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড টার্গেটেড লোকেশন, তুমি টার্গেটেড কিওয়ার্ডটা আমাকে দাও এবং টার্গেটেড কি লোকেশনটা আমাকে দাও। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি আসলে ক্লায়েন্টের থেকে কি কি চান। কেমন, এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। এই গিগের ডেসক্রিপশনের উপর আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি ডিপেন্ড করে। এই ডেসক্রিপশনটা 1200 ক্যারেক্টার্সের হয়, অর্থাৎ 1200টা বর্ণের, কিন্তু আপনি যে স্পেস ব্যবহার করতেছেন এই স্পেসও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। এই গিগ ডেসক্রিপশনটা কোনটা, আমরা যদি গিগে যাই, অর্থাৎ সে কি করে কিওয়ার্ড রিসার্চ করে, অথবা আমি মনে করেন যে কোনো একটা সার্ভিস লিখে আমি সার্চ করি যে অন পেজ এসইও, যেহেতু আজকে এটা নিয়ে দেখাইতেছি, তো অন পেজ এসইও লিখে আমি সার্চ করলাম যারা অন পেজ এসইওটা দিচ্ছে, যে এখান থেকে আমরা যদি দেখি যে অন পেজ এসইও যারা এই জায়গায় প্রোভাইড করতেছে যে আই উইল ডু অন পেজ এসইওকে অন পেজ এসইও, তো এই জায়গায় যদি আমরা যাই, যাওয়ার পর আমরা যদি এটা দেখি যে অ্যাবাউট দিস গিগ, এই গিগে আসলে কি কি সে সার্ভিসটা দিচ্ছে, ওকে ফাইন, এটা 1200 ক্যারেক্টার্সের হবে। এই গিগের ডেসক্রিপশনটা উপরে আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। এই ডেসক্রিপশনে আমাকে এমনভাবে অপটিমাইজেশন করতে হবে, আপনি গিগের টাইটেলে যে কিওয়ার্ডগুলো ইনক্লুডেড করছেন ওইটাকে আপনাকে রিপিট কি করতে হবে, এই গিগের ডেসক্রিপশনে শুরুতে ব্যবহার করতে হবে। তো এখানে যদি আপনি দেখেন, এখানে প্রথমে তার গিগ ডেসক্রিপশনে সে বলতেছে যে স্যাম্পল অন পেজ এসইও পোর্টফোলিও, এই পোর্টফোলিওটা কিভাবে তৈরি করবেন,
পোর্টফোলিও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ট্যাক্স, এবং পোর্টফোলিওটা আপনি যদি স্ট্রং করতে পারেন, আপনার নিজের পোর্টফোলিওটা ধাপে ধাপে স্ট্রং করতে পারেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এইটা আসলে সব জায়গায় ব্যবহার না করলে হয়, ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে হয়। বাট উনি একটা বুদ্ধিমানের কাজ কি করছে, এই জন্য আমাদের বিভিন্ন গিগ রিসার্চ করা দরকার, যে ক্লায়েন্ট যখন তার গিগটা পড়বে, তার রিপোর্ট শিটটা কিন্তু, এটা কিন্তু যেহেতু ইউআরএল হবে না, ক্লায়েন্ট কি করতে পারবে, এটাকে কি করতে পারবে, ইউআরএলটাকে এখান থেকে কপি করতে পারবে। কপি করার পর ইউআরএলটা সে এই জায়গায় পেস্ট করে চাইলে তার তার যে পোর্টফোলিওটা পোর্টফোলিওটা এই জায়গায় সে দেখতে পারবে। ওকে, তার যে পোর্টফোলিওটা, এই যে গুগল ড্রাইভের যে তার পোর্টফোলিওটা এখানে কিন্তু সে দিয়ে দিছে, যে ওকে ফাইন, সে আসলে কি কি করবে, এই জায়গায় পোর্টফোলিওটা সুন্দরভাবে সে সাজিয়ে দিছে যে তার জন্য আসলে কি কি করবে। তো এই যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে একদম পারফেক্টলি এই সময়ের জন্য কিভাবে ক্লায়েন্ট দেখে স্যাটিসফাইড হবে, এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ একদম, আমি পুরো ক্লাস এটা নিয়ে আমি নেব, কেমন? তো এই যে প্রথমে সে পোর্টফোলিও লিঙ্কটা দিছে, লিঙ্কটা কিন্তু হয় নাই, ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্ট বুঝতে পারবে এটা। তো এই জায়গায় বলা আছে যে সে অন পেজ এসিওর জন্য আই উইল অপটিমাইজ ইওর ওয়ার্ডপ্রেস, এবং কি কি করবে দেখেন, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখা লাগে, আর মেটা ডেসক্রিপশনে সে কিওয়ার্ডটা রাখবে, হেডিংগুলা ঠিক করা, ইমেজের অপটিমাইজেশন অর্থাৎ ইমেজের অল্টারনেটিভ টেক্সট করা, ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রেখে আমার কি করবে, অপটিমাইজেশন করবে, ভিডিও থাকলে ভিডিওর মধ্যে কি করবে, অপটিমাইজেশন করবে, অর্থাৎ লিঙ্ক, ব্রকেন লিঙ্ক ফিক্সিং। ব্রকেন লিঙ্ক ফিক্সিংটা কি, আপনারা যারা অন পেজ এসইও করছেন, দেখেন, মনে করেন যে আপনি কি করছেন, অন পেজ এসইও করছেন, এই জায়গা থেকে আপনি এই যে কন্টেন্টের মধ্যে দুইটা লিঙ্ক ব্যবহার করছেন, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, কেমন? এই যে এক্সটার্নাল লিঙ্কটা দেখাইতেছি, কখনো যদি ব্রকেনটা হয় কিভাবে, এটা একটা মজা, যে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের 5টা পেজ আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। আপনি কখনো কি করছেন, ইন্টারনাল লিঙ্ক হিসেবে 3 নাম্বার পেজের লিঙ্কটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করছেন। এখন এই জায়গায় কিন্তু ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করা আছে, তাহলে কি একজন ইউজার যখন এই জায়গায় ক্লিক করবে, ইন্টারনাল লিঙ্কে চলে যাবে কোথায়, আপনার 3 নাম্বার পেজে। এখন ভুলবশত বা কোনো কারণে আপনি 3 নাম্বার পেজটা ডিলিট করে দিচ্ছেন, তাইলে এটা কি হচ্ছে, এই জায়গায় ক্লিক করে কিন্তু 3 নাম্বার যেতে পারতেছে না। তার মানে এই যে যেতে পারতেছে না, এটাকে বলা হয় ব্রকেন লিঙ্ক। তাহলে কি করতে হবে, এটা ফিক্স করার জন্য এখানে নতুন লিঙ্ক অ্যাড করতে হবে। আর এক্সটার্নাল ব্রকেন লিঙ্কটা কি, আপনি একটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে এসে এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করছেন, ইউজাররা যখন এই এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করবে ডিরেক্ট বাইরের ওই ওয়েবসাইটে যাবে। এখন এই জায়গাতে যদি মনে করেন যে বাইরের যে ওয়েবসাইট ওনার, ও কি করছে, ওই পেজটা ডিলিট করে দিচ্ছে বা ওয়েবসাইটটা আর নাই, তখন কি হচ্ছে, এই জায়গায় ক্লিক করে ওই জায়গায় যাচ্ছে না, যখন যাবে না, এটা হচ্ছে ব্রকেন লিঙ্ক, বা অনেক সময় এগুলোকে আমরা বলি 404 ইরোড। এটা ফিক্স করার ওয়েটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, কেমন? যারা অন পেজ এসইওটা মোটামুটি যারা করছেন তারা তো মোটামুটি জানেন। তো আমরা এখানে তার কন্টেন্টগুলো অপটিমাইজেশন করবে, তার হচ্ছে স্কিমা মার্কআপ, রোবট ডট টিএক্সটি, সাইট ম্যাপ, এগুলো নিয়ে তো আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ A to Z ক্লাস হবে। আমি চাই না যে আপনাদের যারা আমাদের কোর্সে ইনভলভ আছেন, আমি চাই না যে কোনো কিছু বাদ রেখে এই জায়গা থেকে আপনারা যান, যেন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করেন, যে ক্লায়েন্টের আমি কাজ করতে যাচ্ছি, কাজ করতেছি, কিন্তু আমি প্রপারলি পারতেছি না, বুঝতেছি না, আর যদি প্রবলেম হয় তার জন্য তো আমি ইনশাল্লাহ আছি, কেমন? তো এখানে আমরা যদি এটা দেখি, যে এটা হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমাদেরকে এমনভাবে লিখতে হবে, ডেসক্রিপশনটা পড়ে ক্লায়েন্ট যখন আপনার ডেসক্রিপশনটা পড়বে, প্রতিটা গিগের যখন ডেসক্রিপশনটা পড়বে, ডেসক্রিপশনটা পড়ে যেন ক্লায়েন্ট যা চায় সে চাওয়াটা যেন পূর্ণ হয় এই ডেসক্রিপশনের মধ্যে, কেমন? সো এই ডেসক্রিপশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই থাম্বনেলগুলা, আমরা মোটামুটি থাম্বনেল দিলে আমরা গিগগুলোকে কি করতে পারি, পাবলিশ করতে পারি। তো যারা এই জায়গা থেকে, এখন এই জায়গা থেকে যারা আছেন, তারা অনেকে মনে করেন, একদম এইটাই ট্রু, বিভিন্ন জায়গা থেকে যারা শিখে যে ওকে আমি ফাইন, আমার একটা ফাইবার গিগ আছে, আমি ফাইবারে গিগ অনেক দিন যাবত আছি, বাট আমি অর্ডার পাচ্ছি না, এরকম অনেক অনেক কোশ্চেন আপনারা আমাদেরকে করেন, আমাকে করেন, যে ভাইয়া কিভাবে দ্রুত হচ্ছে আমার, আমি অর্ডার পাবো। আমাদের বুঝতে হবে ক্লায়েন্ট সাইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট, কেমন? এটা এমন একটা বিষয় যা খুব কম মানুষ শেখায়, তাই না? ক্লায়েন্ট সাইকোলজি, একজন বায়ার যখন ফাইবারে আসে তার মাথায় আসলে কি চলে, সে কি ভাবে, তাই না? এটা কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে
ওকে, এটা যদি আমরা না জানি, এটা যদি আমরা না বুঝি, বায়ার কি চাই? বায়ার সবসময় চাই আমার রিস্কটা কম হোক, আমার সময়টা বাঁচুক, একজন প্রফেশনাল মানুষ হোক, কমিউনিকেশন যেন সে আমার সাথে ভালো করতে পারে, তাই না? আমাকে যেন বোঝে। ক্লায়েন্টের চাওয়াটা এতটুকু যে আমাকে যেন বোঝে, আমার কাজটাকে যেন বোঝে, আমার ক্লায়েন্টের সাথে, আমার সাথে সে যেন পারফেক্টলি কমিউনিকেশন করে, তার বিহেভিয়ার যেন ভালো হয়। এই ক্লায়েন্ট কমিউনিকেশনটা দেখেন, আসলে যখন লাইফের ফার্স্ট ইতালিয়ান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, আমি আসলে তখন মোটামুটি কাজ জানি, বাট আমি যখন দিতে গেছি তখন আসলে আমি, ক্লায়েন্ট আমাকে কোশ্চেন করতেছে, বাট আমি জানার পর আমি অ্যান্সার করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার অভিজ্ঞতাটা নাই। কারণ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, 95% ক্লায়েন্ট মেসেজ কমিউনিকেশন করে। বাট তখনও যখন ক্লায়েন্টরা আমাকে ফাইবারে মেসেজ করতো, আপওয়ার্কে মেসেজ করতো, তখন আমি দেখতাম যে আমি বেশি এক্সাইটমেন্টে চলে যেতাম যে আসলে আমি কি অ্যান্সার করব, ক্লায়েন্ট কি ভাববে। আবার অনেক কথা আমি বুঝতাম না যে আসলে এটার অ্যান্সারটা কেমন হওয়া উচিত। প্রফেশনাল কথা এবং আনপ্রফেশনাল কথার মধ্যে পার্থক্য আছে না? তো এই প্রফেশনাল কথাটা একদিনে শেখা যায় না, আপনি ধাপে ধাপে শিখতে পারবেন। এই জন্য আমাদের প্রতিটা যে ক্লাস থাকবে, ক্লাসের পর ওই টপিকের উপর ক্লায়েন্ট কোন ধরনের কোশ্চেন করতে পারে তার উপর আমাদের কি থাকবে, তার উপর আমাদের একটা একটা করে বুক থাকবে, যেটা দিয়ে আপনারা ক্লায়েন্ট কমিউনিকেশনটা ক্লিয়ার করতে পারেন। যে ক্লায়েন্ট এই ধরনের কোশ্চেন করতে পারে, ওকে ফাইন, ক্লায়েন্টকে আমি যখন অ্যান্সার করব তখন আমি এই ধরনের অ্যান্সারটা আমরা করব, কেমন? তো বায়ার আসলে কখন অর্ডার দেয়? আসলে গিগ সুন্দর হলে অর্ডার দেয়? বায়ার আসলে কখন অর্ডার দেয়? যখন আপনাকে বিশ্বাস করবে যে দিস ফ্রিল্যান্সার আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। এই ফ্রিল্যান্সার কি করতেছে, আমার প্রবলেমটা বুঝতেছে। এই প্রবলেমটা যে বোঝে, ক্লায়েন্ট তাকে কাজ দেয়। আপনি কত ভালো কাজ জানেন এটা কিন্তু ক্লায়েন্ট তখনও জানে না, যতক্ষণ পর্যন্ত সে কাজ দেয়। কাজ দেওয়ার পরে এটা অপশন, বাট কাজ পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের এই স্কিলটা, যে ক্লায়েন্টকে আমরা কিভাবে বোঝাবো, ক্লায়েন্টকে বোঝানো কিভাবে উচিত, এবং প্রত্যেকটা কাজের জন্য ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট সাইকোলজি বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ক্লায়েন্ট আসলে তার, প্রতিটা ক্লায়েন্ট একই জিনিস চায় না, তার চাওয়াটা আগে বুঝতে হবে, চাওয়াটা বুঝে আমাদের ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। এখন ক্লায়েন্ট বলতেছে একটা, আপনি বলতেছেন আর একটা, ক্লায়েন্ট তখন বোঝে যে আপনি প্রফেশনাল না, আপনি আনপ্রফেশনাল। তার মানে কি এই জায়গা থেকে, তাই গিগের ভাষাটা আমাদের কি করতে হবে? গিগের ভাষাটা হতে হবে পারফেক্ট। যে ওকে ফাইন, তো এই জায়গা থেকে আমাদের গিগ ডেসক্রিপশনটা, গিগের যে প্রাইসিং ডেসক্রিপশনটা, এইটা দিতে বলছে ফাইবার, আমরা দিচ্ছি। শুধু দিলেই কিন্তু এনাফ না, আপনাকে বুঝতে হবে। এই যে আমি যেটা দেখালাম, কেন দেখালাম, এই যে গিগগুলো, প্রতিটা গিগ আমি ওপেন করলাম, ওপেন করার পর আমি আমি এই জায়গা থেকে আপনাদের এটা দেখাইতেছি যে প্রাইসিং, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা শুধু আমি দিলাম। যারা গিগ দেয় বাংলাদেশের স্টুডেন্টরা, তারা শুধু দেওয়া লাগে আমি দিচ্ছি, আমার গিগের ডেসক্রিপশনটা দেওয়া লাগে আমি দিচ্ছি, কিন্তু তখন মনে করে কি যে আচ্ছা আমি তো দিলাম, আমি অ্যাক্টিভ আছি, তাহলে আমার অর্ডার আসে না কেন? ক্লায়েন্টের চাওয়াটা তো বুঝতে হবে, যে ক্লায়েন্ট আপনার এই সার্ভিসের জন্য যা আসতেছে সে আসলে কি চায়, আমি কি তার তার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারতেছি কিনা। তো বায়ার লজিক দিয়ে সার্চ করে আর ইমোশন দিয়ে অর্ডার করে, কেমন? বায়ারের বায়ার চাই ফেয়ার, এক্সপ্লেন। সে আসলে কি পায়? ভয় পায়, যে এটা কি ভয় পায়, স্ক্যাম নাকি, নাকি এটা ডিলে, অর্থাৎ দেরিতে দেরিতে দেবে কিনা, বা পোর কোয়ালিটি কিনা, রং কমিউনিকেশন কিনা। তাই এই গিগের প্রত্যেকটা অংশ আমাদের, এই যে আমাদের আননেসেসারি কথাগুলো বা আনপ্রফেশনাল যে টোনটা, এই টোনটা আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। এবং আপনি যখন একটা গিগ ডেসক্রিপশন তৈরি করতেছেন, আপনি যখন প্রাইস ডেসক্রিপশন তৈরি করতেছেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমি একজন বায়ার হিসেবে আমি পড়তেছি, এই সার্ভিসটা আমি নিজে নিতে আসি, এখন আমার চাওয়াটা কি, এটা এটা বুঝে আপনাকে এই বিষয়গুলো তৈরি করতে হবে। এখন আপনাকে যদি আমি দুইটা ক্লাসে যদি ফাইবারে যদি আমি যে কিভাবে গিগ তৈরি করে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, আমি আজকের ক্লাসে আমি বুঝাইতে পারবো, দেখাইতে পারবো, বাট দেখালেই তো পসিবল না। একটা স্টুডেন্ট, ওই যে গত ক্লাসে বলছিলাম না, একটা স্টুডেন্ট কোথায় যেন ভর্তি হয়েছিল, তো বলছিল যে ওকে ফাইন, যে গিগ দিতে হবে, গিগের জন্য তুমি 2,000 টাকা দাও, ওকে তাকে গিগটা দিয়ে দিছে। গিগের জন্য টাকা লাগে। আর একটা কথা, যে এই যে গিগের জন্য যে সে 2,000 টাকাটা দিল, পরবর্তীতে তার যে গিগগুলো অপটিমাইজেশন করা, গিগের টোনগুলো বোঝা, এটা বুঝতে হবে না? তো আমাদের আমাদের স্কিলটা, অর্থাৎ নিজের স্কিলটা আগে নিতে হবে।
তারপর আমি আপনাকে একটা কাজ করে দিলাম, এটা একরকম, বাট আমি আপনাকে শেখালাম ওই কাজটা আপনি নিজের হাতে করতেছেন, এটা একরকম। কোনটা ভালো বলেন তো? অবশ্যই আমি যদি নিজে পারি ওইটাই ভালো। তো আগে মাথায় নিতে হবে স্কিলটা ইম্পর্টেন্ট, এই স্কিলটা আপনি ভালোভাবে শেখেন, ভালোভাবে শেখাটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। বাংলাদেশে ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সিং শেখে বেশিরভাগ মানুষগুলোই ফেল হয়। কেন ফেল হয়? বিকজ এই বিষয়গুলো, অর্থাৎ যেগুলো বোঝার মতো জিনিস, যেগুলো প্রয়োজন, যেগুলো দিয়ে আপনি কাজ পাবেন, যেগুলো দিয়ে আপনি অর্ডার পাবেন, সাইকোলজিক্যাল এই প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না। শুধু আমরা এটা জানি যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, কিভাবে কাজ করতে হয়। কিন্তু কাজের সাথে সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন প্লাস আপনি ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ক্লায়েন্টের জন্য আমার নিজের পোর্টফোলিওটা স্ট্রং করব, কিভাবে আমরা আমাদের এই গিগগুলোকে পারফেক্ট ওয়েতে আমরা রেডি করব, এইটা আমরা বুঝি না, এইটা আমরা নিয়ে চিন্তাও করি না। একজন ব্যক্তি, অনেকে আছে বাংলাদেশি যারা আছে, যে একটা গিগ একদিনে পাবলিশ করে দিছে বা দুইটা তিনটা পাবলিশ করে দিছে। এখন পর্যন্ত এত এক্সপার্ট হওয়ার পরও আমি যখন গিগ তৈরি করে আমার মনে হয় একটা গিগের পিছনে আমি 4-5 দিন আমি সময় দেই। কেন সময় দেই? এটা তো এত বড় না, আমি তো চাইলে কি করতে পারবো, চ্যাট জিপিটিতে লিখতে পারি? না, চ্যাট জিপিটিতে লিখতে পারি, বাট আপনি চ্যাট জিপিটিতে লিখলেও আপনাকে বুঝতে হবে যে আসলে আমি সঠিক ওয়েতে লিখতেছি কিনা। তো নতুনদের জন্য, যারা নতুনরা থাকবে তাদের জন্য রোড ম্যাপটা হবে হবে এরকম যে ওয়ান স্কিল, আপনি দুনিয়ার সবকিছু শেখেন, শিখতে প্রবলেম নাই, আপনি হাজার স্কিল শিখতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, যখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজেকে জয়েন করবেন, আপনার একটা বিষয়ের উপর স্পেশালিস্ট হতে হবে, যে আপনি একটা নিয়ে আপনি সার্ভিস দেবেন। আপনি দুনিয়ার সব কিছু নিয়ে সার্ভিস দিতে পারবেন না। আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি লিঙ্কডইন প্রোফাইল করছেন, আমি এসইও সার্ভিস দিই, আমি ভিডিও এডিটিং সার্ভিস দিই, আমি ইনস্টাগ্রাম, আমি পিন্টারেস্ট, ইউটিউব, দুনিয়ার সবই পারি, ক্লায়েন্ট এটা পছন্দ করে না। আপনি একটা জিনিস পারেন, ওইটাই বেটার। আপনি শুধুমাত্র, আপনি এসইওটা জানেন, ফাইন, আপনি দেখেন এই ছোট্ট কিছু নিশ নিয়ে আপনি যান, যে আমি কাদের জন্য কাজ করব, আমি শুধুমাত্র ডক্টরদের জন্য কাজ করব, যারা ডক্টর আছে তাদের ওয়েবসাইট, যারা পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে চায় আমি তাদেরকে নিয়ে কাজ করব। তো এই যে বিষয়গুলো, থিঙ্কিংগুলো, যে আপনি আপনি যখন একটা স্কিল নিয়ে যাবেন, ওইটার মধ্যে স্পেসিফিক কিছু বিষয় আছে যেগুলো নিয়ে সবাই কাজ করে না, আপনি ওইটার মধ্যে স্পেশালিস্ট হন। সবার মধ্যে কম্পিটিশন করতে যাচ্ছেন, যে ওকে ফাইন, ফেসবুক অ্যাড মার্কেটিং করতে যাচ্ছে, প্রত্যেকে ওই জায়গায় যাচ্ছে। আচ্ছা, ইউটিউব এসিও আছে, আপনি প্রত্যেকে ওই জায়গায় যাইতেছে, তাই না? বাট আপনি স্পেশালিস্ট হন কোনো একটা অর্গানাইজেশনের জন্য, কোনো একটা কি ডক্টরদের জন্য বা লয়ারদের জন্য, বা হচ্ছে আপনি কোনো একটা সার্ভিস নিয়ে আপনি স্পেশালিস্ট হন, যে আমি স্পা সেন্টারদের জন্য আমি কাজ করব। ওকে ফাইন, আমি হচ্ছে যারা আম, ইয়া কি রূপ কনস্ট্রাকশন নিয়ে কাজ করে আমি তাদের জন্য কাজ করব, বা হচ্ছে সুইমিং পুল বিল্ডার নিয়ে যারা কাজ করে তাদের নিয়ে কাজ করব। একটু একটু ডিফারেন্ট হইতে যান, যে আমি যারা এখানে আছি, যে গুগল বিজনেস প্রোফাইল আমি তৈরি করলাম, ফাইন, বাট আমি কাদের জন্য তৈরি করব? আমি এখানে একটা গিগ তৈরি করলাম যে গুগল বিজনেস প্রোফাইল ফল, আমি দুনিয়া ধরে তো আমার কাজ দরকার নাই, আমি একটা জায়গায় সেটেল হইলে যথেষ্ট। যে গুগল বিজনেস প্রোফাইল ফর, আমি কাদের জন্য তৈরি করব? ইউএসএ এর জন্য আমি তৈরি করব। তা আমি গিগটা আমি দিলাম শুধুমাত্র ইউএসএ কে আমি কেন্দ্র করে, কেমন? যে এখানে মাত্র 1,000 সার্ভিস দেয়, বাট যারা আছে দেখেন 274টা বা 10টা 28টা, তারা ভালো রিভিউ পাচ্ছে, তাই না? তো আপনি স্পেসিফিক, আমরা যখন মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক আছে, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার জন্য হচ্ছে আমাদের টেকনিক আছে। তো যেটা বলতেছিলাম, নতুনদের জন্য আমাদের এই টেকনিকটা অনেক বেশি কার্যকর, যে অন স্কিল, একটা স্কিল নিয়ে যাব, তার মধ্যে আপনি স্পেসিফিক ভাবে যাবেন যে আমার আসলে কিভাবে যাওয়া উচিত। তারপরে নাম্বার 2 স্টেপ যেটা, অন সার্ভিস, যে আমি সার্ভিসগুলা আমি হচ্ছে আলাদা আলাদা না, মানে এসইওটা নিয়ে যখন যাচ্ছি সার্ভিস নিয়ে, আমি এসইও রিলেটেড যাব, ভিডিও এডিটিং নিয়ে যাচ্ছি আমি ভিডিও এডিটিং রিলেটেড যাব, বাট অন্য অন্য সেক্টর আমি যাব না। তা কেমন? এবং গিগগুলা আমরা যেটা নিয়ে তৈরি করব শুধুমাত্র ওইটাই ফোকাস করব, বাট অন্য অন্য কিছু আমি ফোকাস করব না, যে অন পেজের গিগের মধ্যে আমি সব এলোমেলো করে ফেলছি, টেকনিক্যাল পুরো এসইও দিয়ে আমি রাখছি না। একজন
পার্সন, একজন ক্লায়েন্ট যখন অন পেজ এসিও সার্ভিস নিতে আসবে, তার দরকার, আপনার চিন্তা করতে হবে আপনার গিগে আসছে তার মানে অন পেজের দরকার। ওই জায়গায় আপনার ব্যাকলিংস টেকনিক্যাল এসিও বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ ক্লায়েন্ট চায় অন পেজ এসিওর জন্য, ওই জন্য আপনার কাছে আসছে। আপনি অন পেজের জন্য ইফেক্টিভ কিভাবে লিখতে পারবেন ওইটা আপনি তুলে ধরবেন, কেমন? এবং এই যে নিচগুলো আমরা একটা, এবং অন টার্গেট অডিয়েন্স, আমি যেটা বললাম যে টার্গেট করবেন অডিয়েন্সগুলোকে, যে ওই দুনিয়া ধরে আমাদের টার্গেট করার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা একটা সেক্টরে একটা জায়গায় গিয়ে আমরা কাজ করব। তো গিগ বানানোর আগে আমাদের কম্পিটিটর রিসার্চ করতে হবে। কম্পিটিটর কারা? আপনি যে সার্ভিসটা নিয়ে গিগটা তৈরি করবেন ওইটা নিয়ে গিগে আপনি ফাইবারে সার্চ করলেন, সার্চ করার পর আপনি কি করতেছেন ওইটা নিয়ে, যেমন এখানে সার্চ করা আছে গুগল বিজনেস প্রোফাইল ইউএসএ, তো এটা নিয়ে আমি কি করব, একটা গিগ দেব। তো এই জায়গায় প্রথম পেজে যারা যারা আছে ভালো, যারা ফ্রিল্যান্সার, আপনি 8টা 10টা 15টা এভাবে ওপেন করেন। ওপেন করার পর প্রত্যেকজনের গিগটা আপনি পড়েন। আপনি এই জায়গায় কোনো কিছু তৈরি করার দরকার নাই, আপনার ফার্স্ট কাজটা হচ্ছে আপনি ওই সার্ভিস নিয়ে দিচ্ছেন, আপনাকে পড়েন, ভালোভাবে পড়েন, মনোযোগ দিয়ে শুধু রিডিং পড়ে যান। আপনি 5-10টা গিগ আপনি পড়েন। এই 10টা গিগ যদি আপনি পড়তে পারেন, আপনি কিন্তু দেবেন, আপনি এই এই টপিকটা নিয়েই আপনি গিগ দেবেন। বাট আপনি এই টপিকটা নিয়ে যখন যদি গিগ দেন, তখন আপনি পড়তেছেন যে আসলে তারা কোন কোন ইনফরমেশন অ্যাড করতেছে, তারা কোন ধরনের ইমেজ ব্যবহার করতেছে, তারা প্রাইসিং ডেসক্রিপশনে কি অ্যাড করতেছে, বা হচ্ছে তারা হচ্ছে যারা অলরেডি র্যাঙ্কিংয়ে আছে তারা কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের ইনফরমেশনগুলো তারা শেয়ার করতেছে। আপনি যদি 10টা গিগ পড়েন, দেখেন আপনি তৈরি করতে না পারলেও আপনার মধ্যে একটা ক্লিয়ার একটা আইডিয়া আসবে যে ওকে ফাইন, তাহলে তো ভালো, যে তারা এতগুলা এতগুলা গিগ আমি পড়লাম, আমি দেখতেছি যে যারা র্যাঙ্কিংয়ে আছে মোটামুটি এই ইনফরমেশনগুলো অ্যাড করতেছে। আপনি নিজের মতো করে ইনফরমেশন অ্যাড করেন না, যারা কম্পিটিটর আছে তাদেরকে রিসার্চ করে তারপর আপনি ইনফরমেশনগুলো অ্যাড করেন। তারপর হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা ওইভাবে রিসার্চ করব। অ্যান্ড হচ্ছে বায়ারের রিভিউগুলো, এটাও ইম্প্যাক্ট পড়ে, বাট এটা হচ্ছে পরের সাবজেক্ট। এফএকিউগুলো আপনি পড়েন, বা পেইন পয়েন্টগুলো আপনি বের করেন, এগুলোকে আপনি আলাদাভাবে লিস্টিং করেন। বা বায়ারের যে হচ্ছে মোটামুটি যেগুলো আমরা রিভিউগুলো আছে, রিভিউগুলো আপনি পড়েন। তো জাস্ট আপনার কি করতে হবে, যে সাকসেস হতে গেলে আপনাকে শুধুমাত্র স্কিল শিখলে হবে না, আমাদের টেকনিক্যালি নলেজ লাগবে। আপনি যে সেক্টরে আছেন, যেখানে শেখেন, আপনার দরকার একটা প্রফেশনাল স্কিল দরকার, একদম ক্লিয়ার কমিউনিকেশন। এই কমিউনিকেশন স্কিলটার জন্য আমাদের ধাপে ধাপে কমিউনিকেশন নিয়ে অনেকগুলো ক্লাস হবে আমাদের অ্যাডভান্স ব্যাচগুলোতে। অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি থাকাই লাগবে, যে আপনি 4 দিন কাজ পাচ্ছেন না, অর্ডার পাচ্ছেন না, বা ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন না, ধারাবাহিকতা আপনার রাখতে হবে, যে আপনার জিতটাই থাকবে এটা, যে মার্কেট প্লেসে ওই টপিকটা নিয়ে যারা আছে, তারা হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যারা সাকসেসফুল হচ্ছে, তাদের মাথায় কি আছে আমার মাথায় কি আছে, তারা যদি পারে আমি পারবো না কেন? আপনি যদি এটা চিন্তা করেন যে আপনার সাথে যারা পড়াশোনা করছে, তাই না, আপনার থেকে মেধাবী অনেক কম আছে, যারা এই সেক্টরে এখন দেখবেন যে কোটি কোটি টাকার মালিক, এরকম অনেক অনেক আছে। তো আমার মনে হয় যে এই মেধাটা সবার আছে, কিন্তু মেধাটা আমাদের মধ্যে থেকে বের করাটা একটু কঠিন হয়ে যায়। টেকনোলজি সম্পর্কে আমাদের যেহেতু কোনো দেখা যায় যে একাডেমিক কোনো নলেজ নাই, কারণ এই টেকনোলজির মধ্যে এসে আমরা এই নলেজটা আমরা বের করতে পারি না। আর এইটা বের করার জন্য আপনাকে একটা লম্বা একটা সময় দিতে হবে, লম্বা একটা সময় দিতে হবে, আপনাকে বুঝতে হবে, মার্কেট বুঝতে হবে, এই এই সেক্টরটাকে আপনার বুঝতে হবে, এই যে সাইকোলজিক্যাল বললাম না, ক্লায়েন্ট সাইকোলজি আপনার বুঝতে হবে, আপনি আসলে কোন দিকে যাচ্ছেন, কিভাবে যাওয়া উচিত। এটা একদিনে পসিবল না, অল্প সময়ে পসিবল না, এটা লম্বা সময়ের একটা কাজ, যে আপনি কিভাবে ক্লায়েন্টের কাছে ট্রাস্টেড হবেন, ট্রাস্ট বিল্ড করবেন, তাই না? তো যাই হোক, মোটামুটি আমাদের এই জায়গা থেকে যারা ইনশাল্লাহ, আমি জানি যে এখানে যারা আছেন, যে আহ, অনেকের ইচ্ছা আছে আর স্বপ্ন আছে, আর ইচ্ছা আছে বলেই ক্লাসেও জয়েন করেন আপনারা। এই যে ক্লাসটা হলো, প্রায় 200 জনের উপরে ক্লাসে উপস্থিত আছেন অনেকজন ব্যক্তি, বাট এই যে ক্লাসে শুরু থেকে 200 জন, শেষেও 200 জন আছে, তার মানে আপনাদের আগ্রহটা এতটাই বেশি। বাট কিন্তু কি হচ্ছে, আমরা যখন কাজ করতে যাচ্ছি ভয় পাচ্ছি, বা প্রপারলি আমরা করতে পারতেছি না, এরকম কিন্তু হয়, তাই না? তো এরকম হয় ইনশাল্লাহ। আমাদের আপনারা হয়তো জানেন যে যারা আমাদের 4 মাসের কমপ্লিট ব্যাচে অলরেডি অ্যাডমিশন নিচ্ছেন, আজকে আমরা সবাইকে অ্যাড করে দিছি। আর রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অ্যাড হন নাই, আমি গ্রুপে নোটিশ দিছি, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলে অ্যাড হয়ে যাবেন। আজকে আমরা নোটিশ দেব, ক্লাসটা হয়তো আমাদের স্টার্ট হবে
3 তারিখ অথবা 4 তারিখ, 3 অথবা 4, বা এরকমই আমরা ডেট দিয়ে দেবো, অফিসিয়াল ভাবে কথা বলে ডেট দিয়ে দেবো। আর ইনশাল্লাহ আমরা ওই ব্যাচগুলোতে একটা লম্বা সময়ের যেহেতু কাজ, আমি তারপরও চেষ্টা করি যারা সম্পূর্ণ ফ্রিতে যারা ক্লাস করে, আমি তাদেরকে একটা ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার ট্রাই করি, যে তারা যেন এখানে ক্লাসগুলো না করুক, নো প্রবলেম, বাট তারা যেন কোনো জায়গায় গিয়ে যেন প্রতারিত না হয়, যে আমার আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা স্টার্ট করা উচিত, বা আসলে কি কি শেখা উচিত, এইটা যেন সে ভালোভাবে শিখে যেতে পারে, যে আসলে আমরা আনপ্রফেশনাল কাজগুলো কি আর প্রফেশনাল কাজের মধ্যে পার্থক্যটা কি। তো এই পার্থক্যটা বোঝাটা এখন দরকার, যে কারণ মার্কেটে বা বিভিন্ন জায়গাতে যে কোর্সগুলো করা হচ্ছে, আসলে প্রতারক চক্রের হাতে পড়ে বিভিন্নভাবে তারা টাকাগুলো নষ্ট করতেছে, কষ্টের টাকাগুলো নষ্ট করতেছে। তো ইনশাল্লাহ, তো যাই হোক, আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো যে আপনারা সবাই উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত। আমি চেষ্টা করব যে মাঝে মাঝে যদি পসিবল হয়, যেহেতু আমাদের ওই ব্যাচটা স্টার্ট হচ্ছে, মাঝে মাঝে যদি পসিবল হয় আপনাদেরকে এই ধরনের কিছু ক্লাস দেওয়া, যেটা থেকে আপনারা ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যারা আমাদের 4 মাসের কমপ্লিট ব্যাচে অ্যাডমিশন হবেন, আমাদের গ্রুপে তো নাম্বার আছে, সব কিছু আছে, আপনারা সরাসরি আমার সাথে কথা বলে তারপর আপনি অ্যাডমিশন নেবেন, তার আগে কখনোই অ্যাডমিশন নেবেন না। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমাদের হয়তো 3, 4, 5 এই কয়েকদিনের মধ্যেই, বা হচ্ছে 3 তারিখে শুরু হতে পারে, কাল দিন পর। তো আপনাদেরকে নোটিস করব আমাদের অ্যাডভান্স ব্যাচে, আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এই প্রতিটা টপিক নিয়ে আলাদা আলাদা ক্লাস করব, ছোট ছোট আকারে। ফাইবারের টাইটেল রিসার্চ নিয়ে, তারপর হচ্ছে থাম্বনেলটা কিভাবে তৈরি করবেন, এই ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন, প্রাইসিংটা কিভাবে তৈরি করবেন, কিভাবে, যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, যেভাবে আমরা অন পেজ এসইও শিখছি, ওর পর হচ্ছে গুগলে আমরা কিভাবে ওয়েবসাইটগুলো নিয়ে যাব, ওয়েবসাইটের ট্রাফিকগুলো কিভাবে বের করব। এই যে ধাপে ধাপে ছোট ছোট করে আমরা শিখবো, বেশি বড় বড় করে না, যেন সবাই শিখতে পারে, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।